জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে, তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। আমি আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে, অধ্যাপক ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো। ট্রু যে এই এরা অনেক ভালো কাজ করেছে, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না, এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো, পজিটিভ কথা বলবো না? 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে, আমরা কি এই কথা বলতে পারি না? ইয়েস, আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিংবা ইন বাংলাদেশ। আপনি আমার মনের কষ্ট বুঝবেন। আমার 20 জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার বাঁ পাটা উড়ে গেছিল, ঠিক আছে? সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি, সে আমার সাক্ষী বদলি দিয়েছে। আপনি নিজেও লয়ার ছাত্র, আমিও লয়ার ছাত্র, আমি বলেছি দিস ইজ নট মাই উইটনেস। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে, পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ, যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো। আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো, বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি একজন রাজনীতিবিদ হলেও আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও, যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয়, এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয়, এবং এর অনেকগুলি, আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেকগুলি মিলেও যায়। আমি এই জন্য আপনাকে একটু ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত। রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে? বিশেষ করে 90-এর পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি, সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন, কর্তৃত্ববাদী হবেন না, সেরকম কি মনে হচ্ছে? মানে এই নেতৃত্বে যারা আছেন, এটা তো অবশ্যই ঠিক, জনাব তারেক রহমানই আসলে 20-22 বছর ধরে অন্ততপক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন, কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে? ব্যক্তি মানুষ না, আদর্শের, দৃষ্টিভঙ্গির আপনি কি দেখছেন? একটু আপনাকে ধন্যবাদ খালেদ, আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। দেখুন, আপনি সমষ্টিগতভাবেই যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, গত 17 বছরে যে একটা ভীতির সংস্কার, ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল, যার কারণে 17 বছর কিংবা 20 বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়। এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে, কারণ 17 বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়।
গত 3টা বছর তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এ কারণে আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যেই নেতৃত্ব ছিল, ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, এই সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি। বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যৎ তো আর আমি বলতে পারবো না, এটা ইস্যুর উপর নির্ভর করে। আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাল্লাহ ভালোই হবে। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন? যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা। এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে। আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না, এবং করা উচিত না, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে, খালেদ ভাই, আমি কালকে বাঁচবো না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন। আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি, আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি, কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব। নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই। কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা, যে সামথিং ইজ গোয়িং অন। বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এটার চেয়েও বড় সত্য হচ্ছে, এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে। তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর,
তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো, ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে হলো, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি? আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো, সাংবাদিককে পুড়িয়ে মারলো, জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল। আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই